হাই স্টুডেন্টস, আরেকটা ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমরা পড়বো হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের আরেকটা লেসন, সেটা হচ্ছে খতিয়ান। ওকে, আমি এখানে স্টার্ট করতেছি খতিয়ান বা লেজার। না, আমরা সবাই হচ্ছে 9-10 খতিয়ান করে আসছি বা লেজার করে আসছি, সো আমাদের আই গেস এটা নিয়ে তেমন একটা প্যারা খাবো না আমরা। জাস্ট আমরা হয়তো এখানে কিছু এক্সট্রা কিছু ট্রানজ্যাকশন দেখবো, কিছু ক্রিটিক্যাল ট্রানজ্যাকশন দেখবো, বাট দ্য প্রসেস রিমেইনস দ্য সেম। ঠিক আছে, আর এখান থেকে কিছু থিওরিটিক্যাল নতুন নতুন জিনিস আমরা জানবো, যেগুলো হয়তো আমরা 9-10 জানতাম না। সো লেটস স্টার্ট। দেখো, এইখানে খতিয়ান সম্পর্কে কিছু ক্রিটিক্যাল ইনফরমেশন দেয়া আছে, ঠিক আছে, যেগুলো মেবি আমরা 9-10 হয়তো পড়ি নাই। ওকে, তো এগুলোর ক্ষেত্রে আমাদের যখন থিওরিটিক্যাল যখন এমসিকিউগুলো আসবে যে খতিয়ানের এইটা কি ওইটা কি, বা এখান থেকে কোশ্চেন আসতে পারে খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়, রাইট? এটা হচ্ছে একটা টার্ম। সো তোমাকে বলতে পারে হিসাবের পাকা বই কোনটা, এরকম ভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে। সো এখানে কিছু লাইন অ্যাড করা আছে, দেখো। খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়, তারপরে বলছে খতিয়ানের মাধ্যমে প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে সংক্ষিপ্তাকারে ও পাকাপাকিভাবে লিপিবদ্ধ করা হয়। তাই খতিয়ানের সাহায্যে তুমি তোমার প্রতিষ্ঠানের সকল লেনদেনকে একটু সংক্ষিপ্তভাবে এবং শ্রেণীবদ্ধভাবে জাস্ট সাজাবা, দ্যাটস ইট। লাইক তোমার প্রত্যেকটা লেনদেনের জন্য তুমি দেখবা যে আলাদা আলাদা বই থাকতো, রাইট? আমরা 9-10 দেখছি যে নগদান হিসাব, দেনাদার হিসাব, এগুলোর জন্য আমরা আলাদা আলাদাভাবে না হিসাব করতাম। ওইটাকে এখানে বলা হয়েছে যে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে সংক্ষিপ্তাকারে ও পাকাপাকিভাবে লিপিবদ্ধ করা হয়। দেখ, আমাদের এখানে সংক্ষিপ্তাকারে বলতে কি বুঝেছে দেখো তো, আমরা এট দ্য এন্ড অফ আওয়ার লেজার আমরা কিন্তু ওই লেনদেনটার জের পেয়ে যাইতাম, তাই না? সো ওই জেটটা পাওয়ার জন্য কিন্তু আমাকে আর প্রত্যেকটা লেনদেনের জন্য আলাদা আলাদা করে যখন আমি খতিয়ান করব, তখন আমি শ্রেণীবদ্ধভাবে একদম সাজায় লিখতে পারবো জিনিসটাকে, প্রত্যেকটা লেনদেনের প্রভাব কি হয়েছে, অ্যান্ড প্রত্যেকটা লেনদেন কিভাবে কোত্থেকে আসছে, অ্যান্ড এটার ফলে আমার ডেবিট জের আছে নাকি ক্রেডিট জের আছে, এগুলোই। এবার খতিয়ানের মাধ্যমে দুতরফা পদ্ধতি অনুযায়ী ব্যবসায়ের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব হয়। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ব্যবসায়ের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব হয় কোনটির মাধ্যমে? জাস্ট ইউর অ্যান্সার উইল বি খতিয়ান বা লেজার। খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়, দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট লাইন। খতিয়ান ব্যবসায়ের যাবতীয় লেনদেনের স্থায়ী ভাণ্ডার হিসেবে ভূমিকা পালন করে। সকল প্রকার হিসাবকে সংক্ষিপ্ত ও শ্রেণীবিন্যাস করে খতিয়ানে পৃথক শিরোনামে সংরক্ষণ, এই জিনিসটা মনে রাখবা, পৃথক শিরোনামে সংরক্ষণ। লাইক আমরা প্রত্যেকটা হিসাবের জন্য কিন্তু আলাদা আলাদা নাম দিয়ে স্টার্ট করি। লাইক আমরা প্রত্যেকটার জন্য তো নিজস্ব একটা শিরোনাম দিই, রাইট? আমরা যদি দেনাদার হিসাবের খতিয়ান করি, আমরা তো দেনাদার হিসাব লিখি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু মাল্টিপল দেনাদার থাকতে পারে, তাই না? লাইক আমরা তো 4-5 জনের কাছ থেকে টাকা পেতে পারি, আমরা হচ্ছে রহিম, করিম, শফিক, আমরা অনেকের কাছে টাকা পাই। সো আমরা এই ক্ষেত্রে কি করি, আমরা ওদের জন্য আলাদা করে হিসাব তৈরি করি। লাইক আমাদের দেনাদার হিসাব তো আমরা তৈরি করছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা রহিমের জন্য আলাদা একটা হিসাব করব, শফিকের জন্য আলাদা একটা হিসাব করব, করিমের জন্য আলাদা একটা হিসাব করব, ঠিক আছে? সো আমরা এখানে পৃথক শিরোনামে সংরক্ষণ কথাটা এই জন্য বলা হয়েছে। করার ফলে প্রত্যেক প্রকার হিসাবে সহজেই চিহ্নিত করা যায়। লাইক আমরা খুব ইজিলি খতিয়ানের দিকে তাকাইলে বলতে পারবো, ওকে আমার নগদের জের হচ্ছে 1 লাখ, উইচ মিনস আমার এখন প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা নগদ আছে। অ্যান্ড আমরা যদি আবার খতিয়ানের দিকে তাকাই, আমরা দেখবো ওকে দেনাদারের জের 45,000, তার মানে আমার এখন প্রতিষ্ঠানে 45,000 টাকার দেনাদার আছে। লাইক আমি মানুষের কাছ থেকে 45,000 টাকা পাবো, ঠিক আছে? এবার আমার খতিয়ানের কিছু ক্লাসিফিকেশন আছে। লাইক আমার যেই বেস ক্লাসিফিকেশন সেটা হচ্ছে 2 প্রকার, ব্যক্তিক এবং অব্যক্তিক। এবার ব্যক্তিককে ভাগ করা হয়েছে 2 ভাগে, দেনাদারদের খতিয়ান এবং পাওনাদারদের খতিয়ান। আমি এগুলো এখন এক্সপ্লেন করতেছি না, বিকজ নেক্সট পেজেই আছে তোমাদের এগুলা। নামিক খতিয়ান আর নিজস্ব বা ব্যক্তিগত খতিয়ান হচ্ছে আমার অব্যক্তিক খতিয়ানের আরেকটা অংশ, ঠিক আছে? এবার এইগুলোর ডেফিনেশন কি বা এইগুলো কোত্থেকে আসছে, তোমরা অনেকগুলো জাস্ট নাম দেখলেই বুঝতে পারবা। ফর এক্সাম্পল, দেনাদারদের খতিয়ান, এখানে তোমাকে আর এক্সট্রা ভাবে আমার কি বুঝাইতে হবে? দেনাদারদের খতিয়ান বলতে আমরা যেই খতিয়ানগুলোর মাধ্যমে আমাদের জাস্ট দেনাদারদের জন্য আলাদা হিসাব তৈরি করতেছি, এগুলোই তো আমাদের দেনাদারদের খতিয়ান, রাইট? ধরো আমি হচ্ছে ওই যেটা বললাম, রহিমের কাছ থেকেও টাকা পাই, করিমের কাছ থেকেও টাকা পাই, সো আমি রহিম আর করিমের জন্য আলাদা আলাদা 2টা হিসাব তৈরি করবো, দ্যাটস ইট। অ্যান্ড পাওনাদারটাও সেম, আমার কাছ থেকে যারা টাকা পায় সবার জন্য আমি আলাদা আলাদা করে হিসাব তৈরি করবো, সেম। অ্যান্ড নামিক বলতে তোমরা অলরেডি বুঝো যে আয়, ব্যয়, উত্তোলন। ওকে, নামিক বলতে কি? আয়, ব্যয়, উত্তোলন। সো উইচ মিনস আমরা যদি আয় ব্যয় উত্তোলনের জন্য যেই খতিয়ানগুলো তৈরি করি বা যে হিসাবগুলো তৈরি করি, ওগুলোকে আমরা নামিক খতিয়ান বলি, রাইট? বাট যদিও এটার লাইক একটু কোর থেকে বা একটু বেস থেকে ইনফরমেশন তোমরা এখানে পাবা। এখানে প্রত্যেকটা ক্লাসিফিকেশনের জন্য আমি ইন ডিটেইলসে আলোচনা করে দিছি এখানে। লাইক যদিও তোমাদের এগুলো সব বই থেকে নেয়া, বাট স্টিল এগুলো তো আর
সেম জিনিস, লাইক তোমাকে এগুলো পড়লে আর বাহিরের কিছু আর পড়তে হবে না। আর এগুলো যদিও খুব বেশি একটা দরকার না, জাস্ট তুমি উপরের ইনফরমেশনগুলো জানলেই হয়, যে নামিক হিসাব কি অ্যান্ড ওই যে দেনাদারদের পাওনাদারদের হিসাব কি অ্যান্ড ক্লাসিফিকেশন জানলেই হবে, যে দুই প্রকার, ব্যক্তিক অ্যান্ড অব্যক্তিক। এগুলোই ভিতরে ডিটেলস ইফ ইউ ওয়ান্ট নো দেন তুমি পড়তে পারো, বাট যদি তুমি জাস্ট এক্সামে চিন্তা করে পড়ো দরকার নেই, জাস্ট এগুলো আসে না। দেখো ব্যক্তিক খতিয়ান কি? ব্যক্তিক খতিয়ান বইতে কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত হিসাব লিপিবদ্ধ করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে বাকিতে ক্রয় বিক্রয় করলে ওই সমস্ত লেনদেনের হিসাব ব্যক্তিক খতিয়ানে লেখা হয়। ঠিক আছে, সিম্পল, জাস্ট তুমি যদি কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যদি তুমি কখনো একটা লেনদেন করবা, এটাই জাস্ট এই খতিয়ানে আসবে, নাথিং এলস। তারপরে এটার ক্লাসিফিকেশন আছে দেনাদার অ্যান্ড পাওনাদার, এগুলো আমি অলরেডি আলোচনা করছি, সো আই এম নট গেটিং ইনটু দ্যাট। দেখো অব্যক্তিক খতিয়ান বা সাধারণ খতিয়ান কি বলছে? অব্যক্তিক খতিয়ানের মধ্যে আমাদের দুটা ক্লাসিফিকেশন আছে আবার, নামিক এবং নিজস্ব। নামিক বলতে আমরা জাস্ট বুঝছি ব্যবসায়ের আয় ব্যয় লাভ লোকসান সংক্রান্ত হিসাবগুলোকে যে খতিয়ানে লিপিবদ্ধ করা হবে তাকে নামিক খতিয়ান বলা হয়। অ্যান্ড নিজস্ব বা ব্যক্তিগত খতিয়ান বলতে কি বুঝেছে? মূলধন সম্পত্তি ও দায় সংক্রান্ত হিসাবগুলো যে খতিয়ানে লিপিবদ্ধ করা হয় তাকে নিজস্ব বা ব্যক্তিগত খতিয়ান বলে। ঠিক আছে, জাস্ট ডিফারেন্সটা কি? আমি যখন আয় ব্যয় উত্তোলন লাভ ক্ষতি এগুলোর জন্য করব, ওইটাকে আমরা বলবো হচ্ছে নামিক হিসাব। আর যখন আমরা সম্পদ দায় এবং মূলধন সম্পত্তি এবং দায়ের জন্য করব, তখন এটাকে আমরা জাস্ট বলবো নিজস্ব বা ব্যক্তিগত খতিয়ান। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে, ধরো তোমাকে একটা এমসিকিউতে তোমার কাছে কোশ্চেন আসতে পারে যে মূলধন হচ্ছে কোন খতিয়ানের অন্তর্ভুক্ত, ইউ উইল জাস্ট অ্যান্সার অব্যক্তিক। ঠিক আছে, সরি ব্যক্তিগত, অব্যক্তিক, বাট আর একটু স্পেসিফিক ভাবে বলতে গেলে ব্যক্তিগত। ওকে, সো এইবার আমাদের খতিয়ান সম্পর্কে, লাইক খতিয়ানের মধ্যে তেমন ইন ডিটেলসে জানার মতো আছে, ভালো জিনিসই আছে, লাইক খতিয়ান আমরা কেন করি অ্যান্ড হাউ মেনি টাইপস অফ লেজার্স দেয়ার ইজ অ্যান্ড আরও আছে। ঠিক আছে, দেয়ার আর। এবার এই জিনিসগুলো না জেনে ধরো আমরা এখন যেইগুলো জানলাম এগুলো আমাদের জন্য এনাফ। লাইক আমরা যদি এক্সামের কথা চিন্তা করি, এনাফ। এক্সামে এগুলোর বাহিরে লাইক খতিয়ানের এমসিকিউ কি আসবে, এগুলোর বাহিরে তোমাকে তেমন একটা ডিটেলসে কোয়েশ্চেন আসে না। এবং যদি আসে, এমসিকিউ আসলে আসবে ম্যাথ থেকে, লাইক জাস্ট তোমাকে একটা উদ্দীপক দিবে, দেন ওইখান থেকে 2-3টা এমসিকিউ কোয়েশ্চেন করবে। ঠিক আছে, সো আমরা জাস্ট আলটিমেটলি ম্যাথ পারলে এই চ্যাপ্টারে আমাদের কিছু তেমন একটা দরকার হইতেছে না, অ্যান্ড যা দরকার ওইগুলো আমি অলরেডি দিয়ে দিছি। সো এবার আমরা ডাইরেক্ট ম্যাথে যাই। এবার তোমরা হচ্ছে 9-10-এ যখন খতিয়ান করছো, তোমরা হয়তো একটা জিনিস নোটিস করছো যে আমাদের খতিয়ান করতে হইলে তো খতিয়ানের ইনফরমেশনগুলো আমাদের হচ্ছে জাবেদা থেকে আসে, তাই না? সো আমাদেরকে যখন একটা ম্যাথ দেয়া থাকবে, ম্যাথের মধ্যে কিন্তু আমাদের জাবেদা করে দেওয়া থাকে না, জাস্ট আমাদের ট্রানজ্যাকশন দেওয়া থাকে। অ্যান্ড তোমাকে হয়তো সেকেন্ড কোয়েশ্চেনে জিজ্ঞেস করতে পারে যে খতিয়ান করো, এই হিসাবটার খতিয়ান করো বা ওই হিসাবটার খতিয়ান করো। তখন তুমি কি করো? তুমি হচ্ছে মনে মনে একটা জাবেদাটা করে নাও, অ্যাজাম্প করে নাও, রাইট? দেন ওই জাবেদাটার বেসিসে হচ্ছে তুমি খতিয়ান করো, তাই না? সো আমিও হচ্ছে এখানে কিছু লেনদেন নিছি, ওইগুলোর জাস্ট আমরা একটা অ্যাজাম্প করে জাবেদা সাইডে লিখবো, অথবা তুমি মনে মনে ধরতে পারো, অথবা আমি লিখেও দিব, সমস্যা নেই। যারা স্ট্রাগল করবে সমস্যা নেই, সাইডে লিখে দিব, দেন আমরা হচ্ছে খতিয়ান করব। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে খতিয়ানকে, দেখ তোমরা জানো যে খতিয়ানকে আমরা দুইটা ছকে করতে পারি, তাই না? টি ছক এবং চলমান জের ছক। টি ছকটা হচ্ছে কাইন্ডা একটু কমপ্লিকেটেড, সো এটা আজকাল তেমন একটা ইউজ হয় না। এখন প্রতিষ্ঠানগুলো সবসময় চলমান জের ছকে করে খতিয়ান, ঠিক আছে? বাট টি ছকটাও আমরা শিখবো, কারণ টি ছক থেকে অবভিয়াসলি কোয়েশ্চেন আসে, তো এটাকে তো আমরা ফেলে দিতে পারি না। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, টি ছক আর চলমান জের ছকের মধ্যে ছকের একটা ডিফারেন্স আছে। ওকে, এগুলো যখন আমরা করবো তখন দেখবো। এবার আমরা এই লেনদেনগুলো যে আমি নিছি, লেনদেনগুলো থেকে আমি যখন হচ্ছে লেনদেনগুলো নিছি, তখনই ভাবছি যে আমি হচ্ছে নগদান হিসাব করাবো এটা থেকে, কাজ একটা হিসাব দেখাই দিলে আলটিমেটলি তোমরা সবগুলোই পারবা। অ্যান্ড খতিয়ানের ক্ষেত্রে সবচেয়ে বেশি লেনদেন দেখবা নগদান হিসাবেরই থাকে, বেশি একটা অন্য তেমন একটা হিসাবের তেমন একটা থাকে না। এবার একটা কোয়েশ্চেন আসতে পারে যে যদি তুমি কোন ছকে করবা ম্যাথটা, টি ছকে নাকি চলমান জের ছকে? সো তোমাকে যদি কোয়েশ্চেনে বলা থাকে টি ছকে করতে, টি ছকে করবা, চলমানে বললে চলমানে করবা। আর যদি একটাও না বলা থাকে, আই পার্সোনালি সাজেস্ট যে চলমানে করো, বিকজ টি ছকে হচ্ছে তোমাকে যে জের টানাটানি করতে হয়, এত প্যারানের দরকার নেই। চলমান জের ছক ইজ কম্পারেটিভলি ইজি, সো চলমান জের ছকে করতে পারো চাইলে। এবার চলো আমরা ম্যাথে যাই। এবার ম্যাথে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই ওই যে যেটা বললাম, জাবেদা থেকে আমাদেরকে খতিয়ান করতে হয়। বাট আমরা তো জাবেদা করি না, আমরা তো জাস্ট হচ্ছে কি করছি, লেনদেনগুলো নিছি। তো আমরা সবগুলো লেনদেনের জাবেদা করে ফেলি। চলো
দেখো তো মার্চ 1-এ ব্যক্তিগত 1 লক্ষ টাকা এই ব্যবসায় বিনিয়োগ করে ব্যবসা আরম্ভ করা হলো। ওই যে মূলধন নিয়ে যদি ব্যবসা স্টার্ট করে ওইটার জাবেদা আমরা কি দেই? আমি হচ্ছে এখানে করতে থাকি 1-2 দিয়ে করি, ওকে? আচ্ছা তারিখ দিয়ে করি, ওইটা 1 তারিখের আমি যদি জাবেদা দেই মূলধন হিসাব, সরি নগদান হিসাব এন্ড মূলধন হিসাব, ওকে? টাকা হচ্ছে কত? 1 লক্ষ। আমি জাস্ট একটার মধ্যে টাকা লিখতেছি, 1 লক্ষ টাকা একটা লিখলে হয়েছে। তারপর ডাচ বাংলা ব্যাংকে 20,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। বলটা যাবে তো কি হবে? ব্যাংক হিসাব নগদান হিসাব, ওকে? 20,000, ওকে? এটা কি 2 তারিখ? নো সরি, এটা 3 তারিখ, ওকে? দেন হচ্ছে আমার 8। আচ্ছা এই 8 নম্বরে দেখো মাসিক 5,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দিলেন। লাইক আমরা জানি যে কর্মচারী নিয়োগ দিলে উই ডোন্ট কাউন্ট ইট অ্যাজ আ ট্রানজাকশন, রাইট? সো এটা আমাদের লেনদেন না। এবার আমরা 10 নম্বরটা দেখি। 10 নম্বরে কি বলছে? নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। কি হবে যাবে তা? সব 20,000, ওকে? তারপর তানিয়াকে নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা, 12 নগদে পণ্য বিক্রয় 40,000, নগদান হিসাব আর কি বিক্রয় হিসাব, আচ্ছা না লিখি। তারপর তানিয়াকে নগদ প্রদান 20,000 টাকা, তানিয়াকে নগদ প্রদান 20,000 টাকা। এবার দেখো আমি যদি তানিয়াকে নগদ প্রদান করছি 20,000 টাকা, রাইট? সো আমার নগদ টাকা কমে গেছে। এন্ড যেহেতু আমি তানিয়াকে 20,000 টাকা নগদ প্রদান করছি, উইচ মিনস তানিয়াকে তো আমি শুধু শুধু 20,000 টাকা দিতে দিব না। যদি আমি ঋণ দিতাম তাহলে এটা অবশ্যই আমার মেনশন করা থাকতো যে তানিয়াকে 20,000 টাকা ঋণ দেওয়া হলো। যেহেতু আমি এখানে তানিয়াকে 20,000 টাকা দিছি অ্যান্ড দেয়ার ইজ নো মেনশন অফ লাইক লোনস অর হোয়াট এভার, সো আমাকে ধরতে হবে তানিয়া ছিল হচ্ছে আমার পাওনাদার, মানে তানিয়া আমার কাছ থেকে টাকা পাইতো, এই জন্য আমি তানিয়াকে 20,000 টাকা দিছি, ঠিক আছে? সো যেহেতু আমার এখান থেকে নগদ টাকা কমছে অ্যান্ড আমার দায় কমছে, সো আমি দায়কে ডেবিট করব বা তানিয়া হিসাবকে ডেবিট করব, তানিয়া হিসাব আর কি নগদান হিসাব, ওকে? তারপর ভাড়া প্রদান 5,000 টাকা, ভাড়া হিসাব নগদান হিসাব, ওকে? তারপরে কর্মচারীর মার্চ মাসের বেতন প্রদান করা হলো। এই যে আমি একটা কর্মচারী যে নিয়োগ দিছিলাম 8 তারিখে, ওর জাস্ট হচ্ছে এখন আমি বেতনটা দিয়ে দিছি 5,000 টাকা। সো আমি জাস্ট ওইটার নর্মাল জাবেদা দিয়ে দিব। কত তারিখে এটা? 17। সো আমি এটা নর্মাল জাবেদা যদি দিই বেতন হিসাব, ও ড্যাম আমি টাকা লিখতেছি না, বেতন হিসাব নগদান হিসাব, ওকে? এটা ছিল 5,000, তানিয়াকে দিছিলাম 20,000 অ্যান্ড ভাড়া হিসাব মেবি 10,000, ওকে? 5,000 অ্যান্ড লাস্ট ট্রানজ্যাকশন হচ্ছে আমার 18 তারিখে কম্পিউটার ক্রয় 10,000 টাকা। সো কম্পিউটার ক্রয় করলে কি আমার সম্পদ বাড়ছে, রাইট? সো আমি লিখবো অফিস। আচ্ছা বলো তো, আমি কোন একটা লেকচারে মেবি আলোচনা করছিলাম যে আমরা হাউ ডু উই ডিফারেন্সিয়েট আওয়ার অফিস সাপ্লাইজ অ্যান্ড অফিস সরঞ্জাম, এটাকে আমরা ডিফারেন্সিয়েট কীভাবে করি? মনে আছে যে অফিস সরঞ্জাম হচ্ছে যেগুলা আমরা ওই যে আমাদের রান করতে হচ্ছে ইলেকট্রিসিটি লাগে যেগুলো, সো কম্পিউটার রান করতে অবভিয়াসলি আমার ইলেকট্রিসিটি লাগবে। সো আমি এটা কি অফিস সাপ্লাইজ লিখবো আর অফিস সরঞ্জাম লিখবো? অফিস সরঞ্জাম, ওকে? অথবা একটা কাজ করতে পারো, তুমি কম্পিউটার হিসাবে লিখতে পারো। আমি জাস্ট কম্পিউটার হিসেবে লিখতেছি, কম্পিউটার হিসাব নগদান হিসাব কত? 10,000,
ওকে, সো উই আর ডান উইথ আওয়ার জার্নালস। এবার হচ্ছে আমরা যাব আমাদের খতিয়ানে। আমরা এতক্ষণ জাবেদা কেন করছি? বিকজ আমাদের খতিয়ান করতে হইলে আমাদের আলটিমেটলি ইনফরমেশনগুলা বা হিসাবের জেরগুলো আমাদের জাবেদা থেকেই নিতে হবে, ঠিক আছে? এবার দেখি, এবার কথা হচ্ছে, তোমার কথা হচ্ছে যে আমরা তো অবশ্যই টাকার জন্য আমরা জাবেদাটা করছি, যেহেতু আমাদের জের দরকার, তাহলে আমরা জাবেদা কেন করতে গেছি? বিকজ আমাদের তো এইখানে লেনদেনগুলোর ক্ষেত্রে তো আমাদের লেনদেনগুলোর মধ্যে তো আমাদের জের দেয়া আছে, তাই না? এটা একটা কোয়েশ্চেন স্ট্যান্ড করে, রাইট? বাট আমাদের জাবেদা করতে হয়েছে কজ আমাদেরকে হিসাবের নাম ইউজ করতে হবে। আমরা যেই হিসাব দিতেছি উই কান্ট ইউজ দ্য নেম, আমরা ওই হিসাবের নামটা ইউজ করতে পারবো না, আমাদেরকে ওইটার অপোজিট নামটা ইউজ করতে হয়, ঠিক আছে? তোমরা করলেই দেখবা। ওকে, সো আমরা ফার্স্টে টি ছক দিয়ে স্টার্ট করবো। টি ছকে কীভাবে করতে হয়, অ্যান্ড টি ছকের জাস্ট ফরম্যাটটা খুব ইজি। এইখানে হচ্ছে টি ছকটা উপরে তুমি লিখলেও পারবে, লিখলেও চলে, না লিখলেও চলে, জাস্ট যেই হিসাবটা করতেছো ওই হিসাবটার নাম লিখবা, এই সাইডে ডেবিট, ওই সাইডটা ক্রেডিট, দ্যাটস ইট। এবার এটা হচ্ছে আমার তারিখের ঘর, তারিখ, হিসাবের নাম বা সংশ্লিষ্ট হিসাব, জাবেদা পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা, টাকা, ঠিক আছে? এবার সেম জিনিসটা এই সাইডেও, তারিখ, হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, টাকা। ওকে, চলো এবার আমরা স্টার্ট করি। আমরা স্টার্ট করবো কিভাবে? আমাদের প্রত্যেকটা লেনদেনের উপর বেস করে, ঠিক আছে? ফার্স্টের লেনদেনটা কি ছিল আমাদের? 1 তারিখে নগদান হিসাব অ্যান্ড মূলধন হিসাব। মেক শিওর আমরা হচ্ছে নগদান হিসাবটা করতেছি, ঠিক আছে? দেখো, নগদান হিসাব এবং মূলধন হিসাব। সো আমরা একটা কথা বলছি, তুমি যেই লেনদেনটা করতেছো বা যেই হিসাবটা করতেছো ওই হিসাবের নামটা তুমি ইউজ করতে পারবে না, উইচ মিনস তোমাকে এটার বিপরীত নামটা ইউজ করতে হবে, অ্যান্ড এটার বিপরীত নাম কি আছে? মূলধন হিসাব। সো জাস্ট সিম্পলি রাইট, ওকে, আমি তারিখ দিলাম, মূলধন হিসাব, ঠিক আছে? এবার টাকা কত আমার? 1 লক্ষ টাকা লিখলাম। এবার তোমার কথা হচ্ছে আমরা কেন এই হিসাবটাকে এই ঘরেই লিখলাম, লাইক আমরা ডেবিট সাইডে কেন লিখলাম, ক্রেডিট সাইডে কেন লিখলাম না, তাই না? দেখো তো এখানে আমার নগদান হিসাব কি ডেবিটে আছে না ক্রেডিটে আছে? ডেবিটে আছে, রাইট? সো আমাদের নগদান হিসাব যেই সাইডে থাকবে আমরা জাস্ট ওই সাইডেই লিখবো, ঠিক আছে? তো আমাদের এখানে নগদান হিসাব ডেবিট সাইডে আছে, এই জন্য আমরা লেনদেনটাকে ডেবিট সাইডে লিখছি, তাই না? এবার দেখি আমরা ব্যাংক হিসাব 20,000 টাকা, নগদান হিসাব 20,000 টাকা। দেখো এইখানে নগদান হিসাব আছে ক্রেডিটে, তাই না? নগদান হিসাব ক্রেডিটে আছে না? চলো এবার হচ্ছে আমরা নগদান হিসাবকে ক্রেডিটে বসাবো। আর এইখানে তোমরা চাইলে, আমি এই জিনিসটা পরে আসতেছি, এখানে একটা টুইস্ট আছে। ওকে, তো দেখো নগদান হিসাব ক্রেডিট, আমরা এখানে কি নাম ইউজ করব? ব্যাংক হিসাব 20,000। ওকে, চলো তারপর ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আবার নগদান হিসাব ক্রেডিটে, তাহলে আমরা এখানে ক্রয় হিসাব ইউজ করব, নাম দিব কি? ক্রয় হিসাব, এন্ড অ্যামাউন্টটা বসাবো, অ্যামাউন্ট কত? 20,000। ওকে, তারপর নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিটে আছে, ওকে, আমরা নাম ইউজ করব যেটা অপোজিট নামটা ওইটা, তাহলে নাম ইউজ করব আমরা বিক্রয় হিসাব, এন্ড আমাদের অ্যামাউন্ট কত? 40,000। ওকে, তারপর তানিয়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তার মানে নগদান হিসাব ক্রেডিটে আছে। এবার আমরা আবার হচ্ছে নগদান হিসাবকে ক্রেডিট করব, নাম দিব কি? তানিয়া হিসাব, তানিয়া হিসাব, অ্যামাউন্ট 20,000। ফাইন। আবার ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আবার নগদান হিসাব ক্রেডিটে আছে, তাহলে আমরা আবার এটাকে ক্রেডিট করব, নাম দিব ভাড়া হিসাব। ওকে, তাহলে এবার যদি আমি ভাড়া হিসাব লিখি তাহলে দেখো তো অ্যামাউন্ট কত? 5,000। ওকে, ফাইন। তারপর এবার আছে আমার বেতন হিসাব অ্যান্ড নগদান হিসাব, আবার আমার নগদান হিসাব ক্রেডিটে, তার মানে আমাকে এখানে বেতন হিসাব লিখতে হবে,
ঠিক আছে 5000। তারপর দ্য লাস্ট ওয়ান কম্পিউটার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আবার নগদান হিসাব ক্রেডিটে নাম দিব কি কম্পিউটার হিসাব 10,000। ওকে, এবার শেষ আমাদের হচ্ছে লেনদেন বসানো শেষ। এবার হচ্ছে আমরা জাস্ট জেড টানবো। জেড টানার মধ্যে একটা জিনিস আছে সেটা খেয়াল করবা, সেটা হচ্ছে উভয় সাইডে হচ্ছে এই যে এইভাবে সমানভাবে দাগ কাটবা। ওকে, সমান হয়েছে। আচ্ছা লেটস অ্যাজিউম সমান হয়েছে। সো দেখো তো কোন সাইডটা বড়। লাইক আমি জাস্ট ইজিলি দেখতে পারতেছি ওই সাইডে যদিও ট্রানজ্যাকশন বেশি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার এই সাইডটাই কিন্তু বড়, তাই না? সো আমরা এই সাইডে কত 1,40,000, আমরা এখানেও 1,40,000 লিখবো। দেন দেখো এইখানে অ্যাকচুয়ালি ল্যাকিংস আছে কত টাকার। দেখো এইখানে 1,40,000 টাকা, আমি এই সাইডে 1,40,000 টাকা লিখছি, বাট আলটিমেটলি আমার এখানে কিন্তু 1,40,000 টাকার ট্রানজ্যাকশন নাই। কত আছে দেখি 60, 70, 80, 80,000 টাকার ট্রানজ্যাকশন আছে। ঠিক আছে, তাহলে আমার 60,000 টাকার একটা ল্যাকিংস আছে না, রাইট? আমার 60,000 টাকার একটা ল্যাকিংস আছে। তো ওই 60,000 টাকাটাকে আমরা এইখানে লিখবো। দেখো তো এটা কোন মাসের ম্যাথ করতেছি আমরা, এটা আমরা মার্চের ম্যাথ করতেছি, রাইট? ওকে, আমরা এটা করতেছি মার্চের ম্যাথ। আমরা এখানে মার্চের 31 তারিখ দিয়ে লিখব ব্যালেন্স সিডি, এবং এইখানে এই 60,000 টাকা লিখে দিব। ঠিক আছে, এবার দেখো আমাদের দুই সাইড সমান হয়েছে, 1,40,000, 1,40,000 ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি, সরি এখানে 1,40,000, এখানে 1,40,000। দেখো আমাদের দুই সাইড এবার মিলছে। এবার জাস্ট আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এটা আমরা মার্চের ম্যাথ করছি। এবার আমরা এখানে এপ্রিল 1 দিয়ে এখানে লিখবো ব্যালেন্স বিডি, এখানে আমরা এই যে ব্যালেন্স সিডির টাকাটাই জাস্ট এখানে লিখে দিব 60,000। ঠিক আছে, এন্ড আমি এখানে জায়গা ছোট তাই হচ্ছে একটু হিজিবিজি হয়ে গেছে, তোমরা কিন্তু এত একদম লাগাই লিখবা না, একটু স্পেস দিবা। ঠিক আছে, ওকে। সো এইটা ছিল হচ্ছে আমাদের টি ছক। এবার আমি যদি আরেকবার টি ছকটা রিভিউ করি, দেখো কি হয়েছে। আমাদের যে ডেবিটের লেনদেনগুলো ছিল ওইগুলো আমরা খতিয়ানে টি ছকের ডেবিট পাশে লিখছি, অ্যান্ড ক্রেডিটের লেনদেনগুলো ক্রেডিট পাশে লিখছি। তারপরে আমরা কি করছি, যে আমাদের যে সাইডটা বড় ওই সাইডের অ্যামাউন্টটা হচ্ছে লিখছি, দেন যতটুকু ল্যাকিংস আছে ওই ল্যাকিংসটাকে ব্যালেন্স সিডি লিখে জাস্ট বসাই দিছি। অ্যান্ড ওই যে ল্যাকিংসটা, ওই ল্যাকিংসটা আলটিমেটলি আমার ব্যালেন্স বিডি। আর ফার্স্টে মনে আছে আমি বলছিলাম যে শেষের দিকে একটা টুইস্ট আছে। এখানে টুইস্টটা হচ্ছে তোমরা এখানে এটাকে মূলধন হিসাব না লিখে ব্যালেন্স বিডিও লিখতে পারো। লাইক ব্যালেন্স বিডি লেখাটা বেশি ফর্মাল, আই গেস। ব্যালেন্স বিডি লিখবা, তারপর হচ্ছে স্টার্ট করবা। ওকে, ব্যালেন্স বিডি বলতে বোঝায় হচ্ছে লাইক তুমি স্টার্ট করতেছো কত টাকা নিয়ে, বাট এই যে তুমি যে নগদান হিসাবটা করতেছো, এবার আলটিমেটলি তুমি শুরু করার আগে তোমার কাছে কত টাকা ছিল নগদান হিসাব। লাইক তুমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করো, তুমি যদি তোমার নগদ টাকার একটা হিসাব করো যে আমার কাছে এখন কত টাকা আছে, তোমাকে কিন্তু অবশ্যই অ্যাজিউম করতে হবে যে তোমার পকেটেও কিছু টাকা ছিল। বিকজ তোমার পকেটে কিছু টাকা না থাকলে তুমি আলটিমেটলি টাকাটা বানাইছো কীভাবে? বিকজ মানি মেক্স মানি। তোমার কাছে টাকা না থাকলে তো তুমি অটোমেটিক টাকা বের করতে পারবে না। তোমার কাছে 1 লক্ষ টাকা ছিল, এই জন্যই তো তুমি আস্তে আস্তে বিজনেস স্টার্ট করতে পারছো, তাই না? সো ব্যালেন্স বিডি বলতে আসলে এটাই বোঝায় যে তুমি কত নিয়ে স্টার্ট করছো। সো তুমি মূলধন হিসাবে এখানে তুমি ব্যালেন্স বিডি লিখতে পারো। অ্যান্ড ব্যালেন্স বিডি কোনটা লিখবা? যে টাকাটা নিয়ে ব্যবসাটা স্টার্ট হয়েছে ওইটা। ওকে, ফাইন। এবার এই যে বলো তো, আমি এখানে ব্যালেন্স বিডিটাকে আমি এপ্রিল 1 তারিখে কেন লিখছি? কারণ আমি তো ম্যাথ করতেছিলাম মার্চের। আমি কেন এপ্রিলের 1-এ লিখছি? কারণ যখন এপ্রিলের ম্যাথ করা হবে, যখন এপ্রিল মাসের খতিয়ান করা হবে, তখন এই এপ্রিল 1-কে ব্যালেন্স বিডি ধরে আমরা ম্যাথ করব। এই যে এখানে যেমন মূলধন হিসাবকে আমরা 1 লাখ, বা এই যে ব্যালেন্স বিডি আমরা এখানে 1 লাখ লিখছি না, তখন আমরা এপ্রিল 1-এর ব্যালেন্স বিডি থাকবে 60,000। ওকে, ফাইন। এবার হচ্ছে আমরা করব চলমান জেড ছক। সো চলো আমরা চলমান জেড ছকটা করি। দেখো চলমান জেড ছক খুবই ইজি। অ্যান্ড তুমি লাইক দুইটা করার পরে তুমি নিজেই বলো যে না, আমি খতিয়ানের ম্যাথ টি ছকে করবো না, আমি চলমান জেডই করবো। সো চলমান জেড ছকের এইখানে থাকে হচ্ছে তারিখ। ও বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের টাইমে আমার টিচার মার্ক কাটছিল, ওই যে ওইখানে হিসাবের কোড নংটা লিখে নিবা। লাইক কোড নং কত এটা লেখার দরকার নেই, জাস্ট শিরোনামটা দিবা। ওকে, আমার মনে আছে কজ আমার টিচার আমার মার্ক কাটছিল এটাতে। ওকে, দেন তারিখ, হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, নাগাল পেতেছি না, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা,
ক্রেডিট টাকা, এখানে লিখবা জের ডেবিট ক্রেডিট। ওকে, আচ্ছা তারপর সো দেখো টি ছকের মধ্যে আমরা যেভাবে টি ছকের মধ্যে থাকতো আমরা কি করছিলাম, ডেবিটগুলোকে জাস্ট ডেবিট সাইডে বসাইছি, ক্রেডিটগুলোকে দেন ক্রেডিট সাইডে বসাইছি। আমাদের চলমান জের ছকে ডেবিট ক্রেডিট সাইডের লাইক হিসাবের নাম ডেবিট ক্রেডিট সাইডে তেমন কোনো প্যারা নেই, আমরা জাস্ট সিরিয়ালি বসাইতে যাব, টাকাটা ডেবিট ক্রেডিট করব আমরা জাস্ট অ্যামাউন্টের ক্ষেত্রে, ঠিক আছে? দেখ আমি করে তুমি বুঝবা। সো দেখো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমি স্টার্ট করবো 1 তারিখ দিয়ে। বলো তো মূলধন হিসাবকে আমি কি লিখবো? ব্যালেন্স বিডি। লাইক আমি ব্যালেন্স বিডি ফার্স্টও বলতে পারতাম, বাট আই থট যে শেষে আমি ব্যালেন্স বিডি বের করে দেখাইলে দেন মেবি তোমরা একটা আইডিয়া পাবা যে আমরা কেন এটাকে ব্যালেন্স বিডি লিখতেছি। ওকে, সো ব্যালেন্স বিডি লিখলাম, আমার অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ, রাইট? কত? 1 লাখ। দেখো তো আমার এখানে নগদান হিসাবটা কিসে আছে, ডেবিটে আর ক্রেডিটে? ডেবিটে আছে, রাইট? তাহলে আমি এখানে এই ব্যালেন্স বিডি দিয়ে টাকাটা ডেবিটে বসাবো, শেষ। এন্ড এখন দেখো তো আমার এই টাকাটা ডেবিটে আছে না, আমি সেম এই জেডটাকে নিয়ে এইখানে ডেবিট সাইডে বসাই দিব। ওকে, লাইক এতটুকু কি ক্লিয়ার? দ্যাটস দ্য মোস্ট ইন্টেন্স পার্ট, ঠিক আছে? আমার চলমান জেড ছকের সবচেয়ে ইন্টেন্স পার্টই এটা যে আমি জাস্ট জেডটাকে ওইখানে ট্রান্সফার করবো, দ্যাটস ইট, না তারপর আর কিছুই নাই। সো ব্যালেন্স বিডি আমার নগদান হিসাব ডেবিটে আছে, রাইট? আমার নগদান হিসাব যেহেতু ডেবিটে আছে আমি এটা ডেবিটে বসাইছি, অ্যান্ড আমার সাথে সাথে আমি জেডটাকে ওই পাশে ডেবিটে ট্রান্সফার করে দিছি। ওকে, তারপর ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিটে আছে, সো আমি নাম দিব কি ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব। বলতো আমি এটাকে বলতো আমি অ্যামাউন্টটা কোথায় লিখবো, ডেবিটে না ক্রেডিটে? ইয়া ক্রেডিটে। কারণ কি? কারণ এখানে আমার নগদান হিসাব কিন্তু ক্রেডিটে আছে, তাহলে আমি ক্রেডিটে লিখবো 20,000 টাকা। এবার কি আমি 20,000 টাকাকে কি এখানে নিয়ে যাব? না। দেখো তো আমার ডেবিট জের কত ছিল? 1 লক্ষ টাকা, আর এখানে আমার ক্রেডিট জের আছে 20,000 টাকা। এটার মানে হচ্ছে আমার কাছে ছিল 1 লক্ষ টাকা এবং ক্রেডিটে এবার 20,000 টাকা, মানে হচ্ছে আমার ওই 1 লক্ষ টাকা থেকে 20,000 টাকা কমে গেছে। লাইক তোমার যদি ডেবিট থেকে ক্রেডিট হয় তার মানে মাইনাস হবে, আর যদি ডেবিট থেকে ডেবিট হয় প্লাস হবে। লাইক একই সাইড হইলে প্লাস আর ভিন্ন সাইড হইলে জাস্ট মাইনাস, সিম্পল। কনসেপ্টটা হচ্ছে আমার 1 লক্ষ টাকা ডেবিট, তার মানে হচ্ছে আমার কাছে এখন 1 লক্ষ টাকা ক্যাশ আছে, বাট যখনই আমি ব্যাংকে 20,000 টাকা দিয়ে একটা হিসাব খুলছি আমার 1 লক্ষ টাকা থেকে কিন্তু 20,000 টাকা চলে গেছে, তার মানে আমার কিন্তু আর 1 লক্ষ টাকা নাই আমার হাতে। সো আমি এটা হয়ে যাবে 80,000। ইজ ইট ক্লিয়ার? ওকে, তারপর ক্রয় হিসাব, নগদান হিসাব। আমরা এটার নাম দিব কি? ক্রয় হিসাব। আছে কত? 40,000। ওকে, 40,000। সো আবার 80,000 থেকে 40,000 কমে গেছে 40,000। ওকে, তারপর নগদান হিসাব এন্ড বিক্রয়, ও সরি ক্রয় হিসাব 20,000। আমি কেন 40 দিছি? সো এখানে হচ্ছে আমার 60,000। ফাইন। তারপর নগদান হিসাব, বিক্রয় হিসাব। আমি নাম দিব বিক্রয় হিসাবের। ওকে, তারপর নগদান হিসাব ডেবিটে আছে, সো আমি এখানে টাকাটাও ডেবিটে বসাবো। চলো আমি ডেবিটে বসাই 40,000। তার মানে দেখো তো কত হয়? 60,000 আর 40,000, 1 লাখ। এটা কেন প্লাস হয়েছে? কজ সেম সাইডে আছে, এটাও ডেবিটে এটাও ডেবিটে আছে। আর এটা কেন মাইনাস হয়েছে? কজ আলাদা সাইডে আছে, এটা ডেবিটে এটা ক্রেডিটে। তারপর তানিয়া হিসাব, নগদান হিসাব। সো 15 তারিখ দিয়ে আমি লিখবো তানিয়া হিসাব, অ্যান্ড টাকাটা লিখবো ক্রেডিটে কজ নগদান ক্রেডিটে আছে। ওকে, 20,000। এবার এটা হয়ে যাবে আমার 80,000। তারপর ভাড়া হিসাব, নগদান হিসাব। আবার সেম আমি ভাড়া হিসাব লিখবো অ্যান্ড টাকাটা লিখবো ক্রেডিটে কজ নগদান হিসাব আছে ক্রেডিটে। এবার এটা হয়ে যাবে 75,000। আবার বেতন হিসাব, নগদান হিসাব। এবার আবার হচ্ছে আমি বেতন লিখবো, বেতন হিসাব। টাকাটাও লিখবো হচ্ছে ক্রেডিটে 5,000। হয়ে গেল কত? 70। তারপর
লাস্টে হচ্ছে আমার যে কম্পিউটার হিসাব, টাকা লিখবো ক্রেডিটে, কাজ নগদান ক্রেডিটে আছে 60,000। অ্যান্ড এইখানে আমাদের চলমান জের ছক শেষ। এখানে আমাদের আর কোনো জের করতে হবে না, কোনো মানে শেষে হচ্ছে একটা যোগফল টোগফল কিচ্ছু দেখাইতে হবে না, আমাদের লেনদেন সব বসানো শেষ, আমাদের ম্যাথও শেষ। ঠিক আছে, তাহলে দেখো তো এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে নগদান হিসেবে জের কত, কি বলবা? এই যে 60,000 ডেবিট জের 60,000। অ্যান্ড দেখো তো আমাদের টি ছকে কি আমাদের ডেবিট জের 60,000 বের হয়েছিল কিনা? ইয়েস। সো টি ছক আর যে চলমান জের ছকের মধ্যে কম্পারেটিভলি তোমাদের কোনটা ইজি লাগছে? আই গেস চলমান জের ছক, বিকজ ওইটার মধ্যে এত ঝামেলা নাই। ইটস নট লাইক যে টি ছক আহামরি কঠিন, বাট এটাতে একটু মেবি টাইম লাগে। এই আমাদের হচ্ছে ডেবিট ক্রেডিট ডিফারেন্সিয়েট করতে হয়, দেন একটা প্লাস মাইনাসের ব্যাপার আছে। বাট আমাদের চলমান যে ছক এতগুলো কিছুই করতে হয় না। সো আই গেস তোমাদের লেসনটা হচ্ছে বুঝতে পারছো তোমরা খুব ভালোভাবে।